সুলতান সুলেমানের বিশাল গল্পটা কিন্তু শুরু হয় এমন একটা মুহূর্ত দিয়ে যা অটোমান সাম্রাজ্যের ইতিহাসটাকেই পুরোপুরি বদলে দিয়েছিল। চলুন আজ আমরা ঠিক সেখান থেকেই শুরু করি, দেখি কিভাবে সে স্বর্ণযুগের সূচনা হয়েছিল। আজকের পর্বে আমরা দেখব কিভাবে একটা যুগের অবসান হল, তারপর এক নতুন সুলতানের উত্থান হল, এরপর আমরা দেখব প্রাসাদে কিছু নতুন মুখের আগমন, আর সেখান থেকেই শুরু হবে এক নতুন রাজত্বের সূচনা, আর সব শেষে দেখব নিয়তির এক নতুন অধ্যায়। তো গল্পের শুরুটা হচ্ছে অটোমান সাম্রাজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। একটা যুগের অবসান ঘটছে, কারণ ২২শে সেপ্টেম্বর মারা যান অটোমান সাম্রাজ্যের নবম সুলতান সেলিম খান, আর তারই হঠাৎ মৃত্যুতে বিশাল সাম্রাজ্যে একটা ক্ষমতার শূন্যতা তৈরি হয়, আর ঠিক তখনই সিংহাসনের জন্য এক নতুন দাবিদারের পথও খুলে যায়। আর সুলতান সেলিমের মৃত্যুর পর সবার চোখ ছিল সিংহাসনের একমাত্র উত্তরাধিকারীর দিকে। যদিও তিনি তখন রাজধানী থেকে বেশ দূরে ছিলেন, কিন্তু নিয়তি কিন্তু তাকে বেছে নিয়েছিল পরবর্তী সুলতান হিসেবে। আর সেই উত্তরাধিকারী আর কেউ নন, স্বয়ং সুলেমান। তিনি নিজেই বলছেন, আমি সুলেমান, সুলতান সেলিম খানের উত্তরাধিকারী। আসলে মহামারীতে তার ৩ ভাই মারা যাওয়ার পর তিনিই ছিলেন সিংহাসনের একমাত্র দাবিদার। সিংহাসনে বসার আগেই কিন্তু সুলেমানের মাথায় সবকিছু পরিষ্কার ছিল। তার লক্ষ্য ছিল নতুন আইন তৈরি করা, ন্যায় বিচার নিশ্চিত করা এবং ১০ম অটোমান সুলতান হিসেবে সাম্রাজ্যের গৌরব আরও বাড়িয়ে তোলা। আচ্ছা, একদিকে যখন এই ঘটনাগুলো ঘটছে, ঠিক সেই সময়েই কিন্তু বহু দূরে সাগরের ওপারে আরেকটা গল্পের সূচনা হচ্ছিল। আর এই দুটো গল্প যে খুব তাড়াতাড়ি এক হয়ে যাবে তা তখনও কেউ জানত না। কি সেই গল্প? উত্তাল সমুদ্র দিয়ে একদল নারীকে বন্দি করে নিয়ে আসা হচ্ছে অটোমান প্রাসাদের দিকে। একদিকে সুলতানের অসীম ক্ষমতা, আর অন্যদিকে এই অসহায় বন্দিদিনীদের অনিশ্চিত ভাগ্য। কি বিশাল এক ব্যবধান! এই বন্দিনীদের চোখে মুখে ভয় ছিল, অনিশ্চয়তা ছিল, কিন্তু তার সাথে ছিল একটা বিদ্রোহের আগুন। আর এটাই ছিল একটা স্পষ্ট ইঙ্গিত যে প্রাসাদের ভেতরেও খুব শীঘ্রই একটা বড় ঝড় উঠতে চলেছে। আচ্ছা, এবার চলুন আবার ফিরে যাই নতুন সুলতানের দরবারে। সেখানে তিনি তার কাছের মানুষদের নিয়ে নতুন একটা রাজত্বের ভিত্তি গড়ছেন। আর এখানেই আমাদের পরিচয় হয় ইব্রাহিমের সাথে। তিনি শুধু সুলতানের বিশ্বস্ত সহচরী নন, তার সবচেয়ে কাছের বন্ধুও। বলা যায় ২ বন্ধু মিলে এক নতুন ভাগ্য লিখতে চলেছেন। তাদের এই সম্পর্কটা কিন্তু পুরো গল্পের জন্যই খুব গুরুত্বপূর্ণ। আর এরপরেই আসে সেই মুহূর্তটা। সুলেমান আনুষ্ঠানিকভাবে অটোমান সাম্রাজ্যের ১০ম সুলতান হিসেবে সিংহাসনে বসেন। এভাবেই ক্ষমতার পালাবদলটা সম্পূর্ণ হয়। মনে আছে সেই বন্দিনীদের কথা? এবার সেই দুটো আলাদা গল্প এক হতে চলেছে। বন্দিনীদের নিয়ে জাহাজটা অবশেষে এসে পৌঁছালো তাদের শেষ ঠিকানায়, অটোমান সাম্রাজ্যের একেবারে কেন্দ্র তোপকাপি প্রাসাদে। আর প্রাসাদে পা রাখার সাথে সাথেই তাদের নতুন জীবনের কঠিন নিয়মগুলো জানিয়ে দেওয়া হলো। প্রথমত, তারা এখন থেকে সুলতান সুলেমানের সম্পত্তি। দ্বিতীয়ত, তাদের প্রাসাদের চালচলন, আদব কায়দা সব শিখতে হবে। তৃতীয়ত, শিখতে হবে তুর্কি ভাষা। আর সবশেষ কথা হল, আদেশ মানলে পুরস্কার, না মানলে ভয়ঙ্কর শাস্তি। তো একদিকে সুলেমান, এক নতুন সুলতান, যিনি শুরু করতে চলেছেন এক নতুন যুগ। তার পাশে ছায়ার মতো আছেন ইব্রাহিম, যিনি সুলতানের সবচেয়ে কাছের বন্ধু আর সবচেয়ে বড় শক্তি। আর অন্যদিকে রয়েছে সেই বন্দিনীরা, যারা এক পুরোপুরি অনিশ্চিত ভবিষ্যতের সামনে এসে দাঁড়িয়েছে। আর এই সব চরিত্রদের নিয়েই কিন্তু শুরু হয় অটোমান সাম্রাজ্যের সে বিখ্যাত অধ্যায়, যা আমরা সুলতান সুলেমানের মহাকাব্য হিসেবে জানি।